সাম্প্রতিক সময় ইসকন নেতাকে গ্রেপ্তার ও বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ এনে নানা ধরনের প্রোপাগান্ডায় মেতে উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এছাড়াও বাংলাদেশি সহকারী দূতাবাসে হামলাও চালিয়েছে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির কর্মীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে বাংলাদেশের জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর মতো কথাও বলেছেন। তবে এসব বিষয় নিয়ে কি অবস্থান বাংলাদেশের? চলমান প্রেক্ষাপট ও আসন্ন ভারতীয় কূটনৈতিক চাপ মোকাবেলায় কতটুকু প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? ভারতের শত্রু দেশ চীন ও পাকিস্তানের সাথে কি ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ? পাকিস্তানের সাথে বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক। পাকিস্তান ও চীনের সাথে সামরিক সম্পর্কে জড়াচ্ছে বাংলাদেশ। কেন দক্ষিণ এশিয়া একের পর এক বন্ধু রাষ্ট্র হারাচ্ছে ভারত? এসব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। স্বাধীনতার 54 বছর পরে হঠাৎই যেন বেড়ে গেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে পাকিস্তানি জাহাজের আনাগোনা। গত 15 নভেম্বর পাকিস্তানি জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজহং নোঙর করে চট্টগ্রাম বন্দরে। এই ঘটনায় দিল্লির টেবিল গরম ছিল প্রায় এক সপ্তাহ। ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে একই জাহাজ। কি আসছে পাকিস্তানি জাহাজের এক একটি চালানে? এতে কেনই বা মাথা ব্যথা হচ্ছে ভারতের? চলতি নভেম্বর মাসে চট্টগ্রামে নোঙর করা জাহাজটি পাকিস্তান থেকে কি নিয়ে এসেছে তা নিয়ে অনেক মহলেরই ছিল ব্যাপক কৌতূহল ও সংশয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাজটিতে থাকা 370টি কন্টেইনার থেকে বের হয় গার্মেন্টস ও কাঁচ শিল্পে ব্যবহৃত বেশ কয়েক ধরনের রাসায়নিক চুনাপাথর। এর 2টি কন্টেইনারে ছিল পেঁয়াজ এবং আলু। কাস্টমসের তথ্য মতে এসব দ্রব্য সামগ্রী বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে পাকিস্তান থেকে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ডিসেম্বরে জাহাজটির দ্বিতীয় চালান চট্টগ্রামে আসার কথা রয়েছে। এবারে মূলত খাদ্য সামগ্রী নিয়ে আসছে জাহাজটি। পেঁয়াজ, চিনি, খেজুর সহ আরও অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে। সরকারি সূত্র বলছে আসন্ন রমজান মাসকে সামনে রেখে আনা হচ্ছে এসব সামগ্রী। প্রতি বছর রমজানে অন্যান্য খাদ্য সামগ্রীর বাইরে খেজুরের ব্যাপক চাহিদা দেখা যায় বাংলাদেশে। যোগানের ঘাটতি, সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে চড়া দামে ফলটি কিনতে হয় ভোক্তাদের। এবছর খেজুর আমদানিতে করের হার 63% থেকে কমিয়ে 38% আনা হয়েছে। এদিকে পাকিস্তান বিশ্বে খেজুর রপ্তানিতে অন্যতম শীর্ষ একটি দেশ। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলে খেজুর সহ পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও আরও অনেক দ্রব্য আমদানিতে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমতে পারে বাংলাদেশের। বাণিজ্য সংকট ছাড়াও প্রতিরক্ষা খাতে ভারতের জন্য ঝুঁকি হতে পারে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2004 সালে আটক অস্ত্রগুলো পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর অর্থায়নে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার কাছে পৌঁছানোর কথা ছিল। ভারতের সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের সহযোগিতায় পাকিস্তানের হস্তক্ষেপও উড়িয়ে দিচ্ছে না ভারত। এদিকে এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী আগামী 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যা হতে যাচ্ছে ইতিহাসে প্রথম বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক মহড়া। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার পরে এবার সামরিক সম্পর্কেও জড়াচ্ছে বাংলাদেশ। ভারতের ঠিক নাকের ডগায় ভারত মহাসাগরে একসাথে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের বাধা থাকা সত্ত্বেও পাকিস্তানের ডাকে বাংলাদেশের সাড়া দেয়া কি ইঙ্গিত দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যতে? পাকিস্তান নৌবাহিনীর উদ্যোগে 2007 সাল থেকে দ্বিবার্ষিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে ভারত মহাসাগরে। প্রতিবারই পাকিস্তানের সাথে যৌথ এই মহড়ায় অংশ নেয় আমেরিকা, ফ্রান্স, চীন, রাশিয়ার মতো বিশ্বের মোড়ল দেশগুলো। একই সাথে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কেনিয়ার মতো দেশগুলোর নৌবহরও নিয়মিত অংশগ্রহণ করে আসছে এই মহড়ায়। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুতা নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হয়ে থাকে এই প্রোগ্রাম। 2007 ও 2009 সালের মহড়া দুটিতে বাংলাদেশ অংশগ্রহণ করলেও এরপর থেকে আর কখনোই যাওয়ার সুযোগ হয়নি। ভারতের বাধা, রাজনৈতিক মারপ্যাচে পাকিস্তানের ডাকা সামরিক মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ গত 15 বছর ছিল বাংলাদেশের দুঃস্বপ্ন। তবে 2025 সালে হতে যাওয়া
আমান 25 এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আগামী 5 থেকে 11 ফেব্রুয়ারি 6 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় বাংলাদেশ ও পাকিস্তান সহ আরও প্রায় 50টি দেশ অংশ নিতে যাচ্ছে। সেখানে জলদস্যু প্রতিহত ইস্যুতে নিজেদের দেশের শক্তির প্রদর্শনী করবে দেশগুলো। এছাড়া দেশগুলো সমন্বিত সন্ত্রাস বিরোধী অভিযান, উদ্ধার অভিযান, সমুদ্র নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতাপূর্ণ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে আমান 2025-এ। মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা ও সন্ত্রাস দমনে সামরিক মহলের উচ্চ পর্যায়ে বেশ কিছু বৈঠকও অনুষ্ঠিত হয় মহড়া চলাকালীন সময়ে। অংশগ্রহণকারী দেশগুলোর সহাবস্থান এবং সৌহার্দ্যের প্রতীক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এতদিন নিজেদের কলোনি মনে করা বাংলাদেশ যখন শত্রুদেশ পাকিস্তানের ডাকে সামরিক মহড়ার প্রস্তুতি নেয়, তখন ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়া খুবই স্বাভাবিক। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক গভীর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। তাই কূটনৈতিকভাবে ঢাকাকে বারবার নিষেধাজ্ঞা দিচ্ছে দিল্লি। কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সামরিক ভারতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য নয় বাংলাদেশ সরকার। এ ব্যাপারে ভারতকে অনেক আগে থেকেই হুঁশিয়ার করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের চিকেন নেক বা মুরগির গলার কাটা হতে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের সর্বাধুনিক এবং এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে প্রস্তুত হচ্ছে লালমনিরহাট, যা নিয়ে এর মধ্যেই আপত্তি জানিয়েছে ভারত। লালমনিরহাটে বিমান ঘাঁটি নিয়ে কিসের এত শঙ্কা ভারতের? বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব রাখতে পারবে এই বিমান ঘাঁটি? লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস বেশ পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটির গোড়াপত্তন করেছিলেন। 1947 সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। স্বাধীনতার পরে বেশ কয়েকবার এটি চালু করার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি দিল্লির নিষেধাজ্ঞায়। আয়তনের দিক থেকে বাংলাদেশ তো বটেই, আশেপাশের সবগুলো প্রতিবেশী দেশগুলোকে টেক্কা দেবে লালমনিরহাট। ভূমির হিসেবে প্রায় 2000 একর নিয়ে গঠিত এই বিমান ঘাঁটিতে রানওয়ে আছে প্রায় 4 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই আয়তন এতটাই বড়, এখান থেকে একসাথে 50 থেকে 60টি যুদ্ধ বিমান স্বাচ্ছন্দ্যে উড্ডয়ন করতে পারবে। আর এখানেই দুশ্চিন্তা ভারতের। ভৌগোলিক কারণেই শঙ্কার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে ভারতের। কারণ লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে চিকেন নেকের সবচেয়ে কাছের ভারতীয় বিমান ঘাঁটিটিও প্রায় 120 কিলোমিটার দূরে। যুদ্ধকালীন পরিস্থিতির সূচনা হলে এই বিমান ঘাঁটি ধ্বংস করার মতো কোনো রাস্তা থাকবে না ভারতের। ভারতীয় বিমান ঘাঁটি থেকে বিমানে পৌঁছানোর আগেই চিকেন নেক এর নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া ভারতের সবচেয়ে চিন্তার কারণ, লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়নমূলক কাজ করতে পারে চীন। অরক্ষিত সীমান্তের এত কাছে ঘোর শত্রু চীনের তৈরি বিমান ঘাঁটি যে কতটা অনিরাপদ হতে পারে ভারতের জন্য, তা অনুধাবন করতে পারছে নরেন্দ্র মোদী। পরিকল্পনা করা হচ্ছে বিমান ঘাঁটিটি 3 ভাগে বিভক্ত থাকবে। একটি ভাগ থাকবে যুদ্ধ বিমান উড্ডয়ন, অবতরণ এবং রক্ষণাবেক্ষণের জন্য। একটি ভাগ ব্যবহৃত হবে পাইলটদের প্রশিক্ষণ কাজে এবং অন্য ভাগটি ব্যবহৃত হবে সাধারণ বিমানবন্দরের ন্যায় যাত্রীবাহী বিমান ওঠানামার জন্য। বলে রাখা ভালো, যুদ্ধকালীন সময়ে সম্পূর্ণ ঘাঁটিটি বিমান বাহিনীর অধীনে নিযুক্ত থাকবে। আর শান্তিকালীন সময়ে লালমনিরহাট পাবে একটি বিমানবন্দর। রংপুর বিভাগ ও এর আশেপাশের জেলাগুলোর জন্য শুধুমাত্র সৈয়দপুর ছাড়া আর কোনো বিমানবন্দর চালু নেই। লালমনিরহাটের বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চলের মানুষদের ব্যবসায়িক বা অন্য কোনো কাজে ঢাকার সাথে যোগাযোগ আরও সহজ হবে বলে মত বিশ্লেষকদের। ভারতের কিছু অঞ্চল, এমনকি নেপাল ও ভুটানের কিছু অঞ্চলের সাধারণ মানুষও এই বিমানবন্দর থেকে ট্রানজিট সুবিধা নিতে পারবে, যা হতে পারে বাংলাদেশের বৈদেশিক আয়ের বাড়তি মাধ্যম।
দক্ষিণ এশিয়ায় কর্তৃত্ব স্থাপনে শত্রুদেশ ভারতকে দমন করতে উঠে পড়ে লেগেছে চীন। বেশ কিছুদিন ধরে পাকিস্তানও হাঁটছে চীনের দেখানো পথে এবং সেই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে চীন পাকিস্তান জোটে যোগদান কতটুকু সুফল বয়ে আনবে বাংলাদেশের পক্ষে? ভারতকে কোণঠাসা করতে মিত্রদেশে পরিণত হয়েছে ভারতের দুই চিরশত্রু পাকিস্তান ও চীন। পাকিস্তানের করাচি বন্দরে চীনা যুদ্ধজাহাজের অবাধ আনাগোনা দেখা যাচ্ছে অনেক দিন ধরে। এবার সেখানে যোগ হচ্ছে চীনা সাবমেরিন, বিমান বাহিনী জাহাজ সহ সাজোয়া নৌবহরও। আন্তর্জাতিক মিডিয়ায় সামনে এসব ঘটনা পাকিস্তান চীনের সামরিক ভ্রাতৃত্বের প্রতীক হলেও ভারতের কাছে এটি দুই দেশের যৌথ কৌশলগত পদক্ষেপ হিসেবে মনে করার যথেষ্ট কারণ আছে। লাদাখ সীমান্তে চীন ভারতের অরক্ষিত সীমান্ত থাকলেও ভৌগোলিকভাবে সমুদ্রপথে চীনের থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল ভারত, কারণ ভারতের কোনো সমুদ্র সীমা চীনের সাথে নেই। কিন্তু পাকিস্তানের করাচি বন্দর ভারতের সমুদ্র সীমা ঠিক লাগোয়া বলা যায়, আর সেই সুযোগটাই নিচ্ছে চীন। পাকিস্তানের সাথেও দীর্ঘ শত্রুতার ফলে যুদ্ধকালীন সাহায্য পাওয়া সম্ভব না ভারতের। সেখানে চীন পাকিস্তানের নৌবন্দর ব্যবহার করে ভারতকে বিপাকে ফেলতে পারে খুব সহজেই। করাচি বন্দর ব্যবহার করে আরব সাগরকে বন্ধ করে দিতে পারলেই সম্পূর্ণ অক্ষম হয়ে যাবে ভারতের মুম্বাই ও কেরালা বন্দর। অন্যদিকে ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে চীন ও পাকিস্তানের জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। এতদিন ধরে নানা ধরনের গুঞ্জন শোনা গেলেও ধীরে ধীরে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বাড়াতে চায়। এছাড়াও চীন পাকিস্তানের সাথে একসাথে নৌ মহড়া, বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রত্যক্ষ অংশীদারিত্ব সেদিকেই নির্দেশ করছে। ভারতকে কোণঠাসা করতে চীনের জন্য একটি বড় কৌশলগত হাতিয়ার হতে পারে বাংলাদেশ। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের আর্থিক ও কারিগরি দিক থেকে সর্বাত্মকভাবে জড়িত চীন। এছাড়া চট্টগ্রাম বন্দর, কক্সবাজার সাবমেরিন স্টেশনের নানা উন্নয়নমূলক কাজের সহযোগী চীন। পাকিস্তানের সাথে বাংলাদেশকেও যদি সহযোগী হিসেবে পায়, বঙ্গোপসাগরেও ব্যাপক কর্তৃত্ব পাবে চীন, যার ফলে চট্টগ্রাম ও পটুয়াখালী সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের চেন্নাই, কলকাতা ও বিশাখাপত্তনম সমুদ্র বন্দরগুলোকে অচল করে দিতে বেগ পেতে হবে না চীনকে। চীন, পাকিস্তান ও বাংলাদেশ সামরিক জোট গঠন করলে ভারতের ত্রিভুজ ফাঁদে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। স্থল এবং নৌ সব দিক থেকেই ভারতকে আটকে দেওয়ার মতো অবস্থানে আছে এই তিনটি দেশ। ফলে ভারতের শত্রু দেশসমূহের পারস্পরিক বন্ধুতে রূপান্তর হওয়া বেশ বড় প্রভাব ফেলতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যে ভারতকে অভিভাবক মনে করত প্রতিবেশী দেশগুলো, সেই ভারতকে এখন তোয়াক্কাই করছে না কোনো রাষ্ট্র। চীন, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং সবশেষ বাংলাদেশ, সবগুলো সীমান্ত লাগোয়া দেশে এখন ভারত বিরোধী মনোভাব চূড়ান্ত রূপ ধারণ করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে কেন এই নেতিবাচক সম্পর্ক ভারতের? পাকিস্তান ও চীনের সাথে আলাদা আলাদা বিষয় নিয়ে বিরোধ ভারতের অনেক দিন ধরেই। 1947-এ দেশভাগের পরপরই শুরু হওয়া ভারত পাকিস্তান টানাপোড়েন সম্পর্কের উন্নতি হয়নি এত বছরেও, যার ফলাফল পাকিস্তান এখন ভারত বিরোধী জোটে ঝুঁকছে চীনের সাথে। মূলত ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কের চেয়ে ওই দেশের চীনের সাথে কেমন সম্পর্ক তা নিয়ে বেশি চিন্তিত। ফলে একে একে ভারতের প্রতি আস্থা হারাচ্ছে প্রতিবেশীরা। অন্যান্য প্রতিবেশীদের ভারত বিরোধী মনোভাবের সূচনা হয়েছে মালদ্বীপের মাধ্যমে। মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজি ক্ষমতায় আসার পরেই মালদ্বীপ থেকে ভারতীয় সব সেনা সদস্য সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে বেশ চোটে ছিল নরেন্দ্র মোদী, কিন্তু মোদীর চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে যোগ দেন মুইজি, যা মালদ্বীপে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। নেপালের কালাপানি সীমান্ত নিয়ে ভারতের সাথে সীমান্ত নিয়ে বিরোধ এখনও চলমান। একই সাথে নেপালের পার্লামেন্টে সংবিধান প্রণয়নে ভারতের নাক গলান নিয়ে ভারত বিরোধী বিক্ষোভ চরমে পৌঁছেছিল কাঠমান্ডুতে। সেই শ্রীলঙ্কাকে অর্থনৈতিক মন্দার সময় অনেক সাহায্য করেছিল ভারত। সেখানেও এখন ক্ষমতায় আছে ভারত বিরোধী দল এনপিপির প্রধানমন্ত্রী হরিণী অমর সূর্য। ফলে ভারতকে পাশ কাটিয়ে চীনের সাথে সম্পর্ক জুড়তে ব্যস্ত শ্রীলঙ্কা। আর এই একই পথে হাঁটছে শান্তিপ্রিয় দেশ ভুটানও। ভারতের নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের সাথে নতুন করে সীমান্ত আলোচনা শুরু করেছে ভুটান।
ভারতের একমাত্র পরম বন্ধু হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকার প্রয়োজনের অতিরিক্ত তোষামত ও ভারতের স্বার্থ রক্ষায় নিজ দেশের স্বার্থের তোয়াক্কা না করায় অভ্যস্ত ছিল গত 15 বছর। 5ই আগস্টের সরকার পতনের ঘটনায় বেশ অবনতি লক্ষ্য করা গেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের ডিকটেটর খ্যাত বিদায়ী প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দান, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজব, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ভারতের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছে বাংলাদেশের সাধারণ মানুষও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ভারতের সাথে কোনো আপোষে যেতে রাজি হবে না তা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তীতে এই চ্যানেল থেকে নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।